নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শিরিন আয়েশা সিদ্দিকা দিতি, সহকারী শিক্ষক, সিনিয়র নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো, সাবধানে সবাই বাসায় আছো। আল্লাহ আশিস মেহরবানিতে আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমরা আজকে তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞানের শেষ ক্লাস সার্বিক আলোচনা নিয়ে ক্লাস করবো। সার্বিক আলোচনায় তোমরা জানো যে আমরা আমাদের সিলেবাসটাকে ছোট করে ফেলেছি। আমরা কমিয়ে সিলেবাসে যে যে অধ্যায়গুলো রেখেছি সেই অধ্যায়গুলো হচ্ছে অষ্টম অধ্যায় স্বাস্থ্যবিধি, নবম অধ্যায় শক্তি এবং দ্বাদশ অধ্যায় জনসংখ্যা ও প্রাকৃতিক পরিবেশ। আমরা আজকে এই তিনটা অধ্যায় নিয়ে সার্বিক আলোচনা করব। আসো তাহলে আমরা এবার সরাসরি ক্লাসে চলে যাই। আমাদের আজকের আলোচ্য বিষয়গুলো হচ্ছে স্বাস্থ্য এবং রোগ নিয়ে আমরা আলোচনা করব, শক্তির ব্যবহার, আমাদের জীবনে জনসংখ্যা বৃদ্ধির প্রভাব। প্রথমে স্বাস্থ্য এবং রোগ নিয়ে আমরা একটু আলোচনা করি। আসলে আমরা জানি যে আমাদের অনেক সময় নানা ধরনের রোগ হয়, তাই না? এর মধ্যে আছে ঠান্ডা লাগা, তারপরে উদরময় আমাশয়, টাইফয়েড, বসন্ত, কলেরা, যক্ষা প্রভৃতি বিভিন্ন ধরনের রোগ হয়ে থাকে। এই যে বিভিন্ন ধরনের রোগ হয়ে থাকে, এই রোগের ফলে কি হয়? আমরা অসুস্থ হয়ে যাই, দুর্বল হয়ে যাই। স্বাস্থ্য রক্ষা করার জন্য আমাদের কি কি করতে হবে? স্বাস্থ্য আমরা হচ্ছে একটা প্রবাদ আছে, জানি যে স্বাস্থ্য সকল সুখের মূল, তাই না? স্বাস্থ্য ভালো থাকলে মন ভালো থাকে, আর মন ভালো থাকলে কিন্তু সব কাজে আনন্দ পাওয়া যায়। এখন এই যে স্বাস্থ্য রক্ষার জন্য আমাদেরকে বিভিন্ন নিয়ম কানুন মানতে হয়। এটা হচ্ছে কি নিয়ম কানুন মানতে হয় সেটা জানার আগে আমাদের জানা প্রয়োজন যে আসলে আমাদের যে বিভিন্ন ধরনের রোগগুলো হয়ে থাকে, এই রোগগুলো কেন হয়? আমাদের চারপাশে অদৃশ্য অসংখ্য জীবাণু ছড়িয়ে আছে। এই জীবাণুগুলো কিন্তু মানুষের কি করে, মানুষের শরীরে যখন প্রবেশ করে এবং এই জীবাণুর সংখ্যা আস্তে আস্তে যখন শরীরে বৃদ্ধি পেতে থাকে, তখনই কিন্তু আমাদের রোগ হয়। দূষিত পানি পান করলে বা দূষিত খাবার খেলে রোগ জীবাণু আমাদের শরীরে প্রবেশ করে এবং এটা দেহের ভিতরে যখন এই জীবাণুর সংখ্যা আস্তে আস্তে সংখ্যা বৃদ্ধি পায়, তখনই কিন্তু আমরা অসুস্থ হই। তাহলে আমাদের রোগ কেন হয় আমরা জানতে পারলাম। দেখো, জীবাণু আমাদের চারপাশেই কিন্তু ছড়িয়ে আছে। আমরা যখন হাত না পরিষ্কার করি কিংবা বাইরে থেকে এসে গাড়ি থেকে এসে হাত হচ্ছে ভালো করে না ধুয়ে খেতে বসি, তখন কি হাতে যে জীবাণুগুলো থাকে সেগুলো খাবারে চলে যায়, খাবারের সাথে মিশে যায়। কিংবা আমরা পানির গ্লাস করলাম, সেই জীবাণুটা পানির গ্লাসে চলে গেল। এইভাবে আস্তে আস্তে করে তখন আমরা যখন খাবারটা খাই, তখন সেই খাবারটার সাথে জীবাণুটা আমাদের শরীরে প্রবেশ করে এবং পরবর্তীতে আমরা অসুস্থ হয়ে পড়ি। এখন এই যে দেহকে সুস্থ রাখতে হবে, তাই না? তাহলে আমরা সুস্থ থাকবো, অসুস্থতাকে রক্ষা পাবো। এখন এই দেহকে সুস্থ রাখার উপায়গুলো কি? দেহকে হচ্ছে আমাদের দেহে স্বাভাবিক রোগ প্রতিরোধ করার ক্ষমতা আছে, কিন্তু আমাদের দেহে জীবাণু ধ্বংস হচ্ছে, এই যে রোগ প্রতিরোধ করার ক্ষমতা, এগুলো কিন্তু আমাদের দেহের জীবাণু ধ্বংস করতে পারে। স্বাস্থ্যসম্মত জীবনযাপন রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায়। এজন্য আমাদেরকে প্রতিনিয়ত কি করতে হবে? স্বাস্থ্যসম্মত জীবনযাপন করতে হবে, পরিমিত ব্যায়াম করতে হবে, প্রয়োজনীয় বিশ্রাম নিতে হবে এবং পরিমিত পরিমাণে ঘুমাতে হবে। তাহলে কিন্তু দেহকে সুস্থ রাখা সম্ভব হবে। আর কি করতে হবে? সুষম খাবার খেতে হবে। বেশি হচ্ছে তৈলাক্ত খাবার খাওয়া যাবে না, বাইরে খোলা খাবার খাওয়া যাবে না। আমাদেরকে প্রতিবার খাবারের সময় খেয়াল করতে হবে যে সেই খাবারটা সুষম খাবার কিনা, অর্থাৎ সেই খাবারে খাদ্যে যে 6টা উপাদান রয়েছে, এই 6টা উপাদান অর্থাৎ আমিষ, শর্করা, স্নেহ, খনিজ লবণ, ভিটামিন এবং পানি, এই 6টা উপাদান যেন খাদ্যে পরিমিত পরিমাণে থাকে, সেই দিকে লক্ষ্য রেখে আমাদের খাদ্য তালিকা নির্ধারণ করতে হবে। এরপরেও যদি আমাদের রোগ হয়ে যায়, অর্থাৎ আমরা অসুস্থ হয়ে যাই, তাহলে এই রোগ থেকে পরিত্রাণের উপায় কি? এই রোগ থেকে পরিত্রাণের উপায় হচ্ছে ডাক্তার দেখানো। হচ্ছে আমাদেরকে কি করতে হবে? ডাক্তার দেখাতে হবে। ডাক্তার দেখালেই শুধু হবে না, ডাক্তার দেখানোর পরে ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমাদেরকে নিয়ম করে ওষুধ খেতে হবে। আমরা যদি হচ্ছে ওষুধ না খাই, তাহলে কিন্তু আমরা সুস্থ হতে পারবো না। আর কি করতে হবে? শরীর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আমাদেরকে সবসময় কি করতে হবে? শরীর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। যেমন দেখো, প্রতিদিন নিয়ম করে একবার গোসল করতে হবে, তাই না? এবং গোসলের সময় অবশ্যই সাবান দিয়ে আমাদের যে বাইরে থেকে আমরা যখন বাইরে কিংবা বাসা থেকে অনেক সময় ঘেমে আমাদের শরীরে জীবাণু তৈরি হয়, আমাদেরকে গোসলের সময় সাবান পানি দিয়ে ভালো করে সেই জীবাণু পরিষ্কার করে গোসল করতে হবে। প্রতিদিন
সকালে এবং রাতে 2 বার দাঁত ব্রাশ করতে হবে। সপ্তাহে একবার অন্তত হাতের নখ কাটতে হবে। শুধু সাবান দিয়ে প্রতিদিন একবার গোসল করলেই হবে না, সপ্তাহে অন্তত 2 দিন মাথায় শ্যাম্পু করে চুল পরিষ্কার রাখতে হবে। তাহলে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে কিন্তু এগুলো সবই পড়ে। আমাদের ত্বক পরিষ্কার রাখতে হবে, আমাদের চুল, নাক, কান এগুলো সবই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আর কি করতে হবে? সাবান পানি দিয়ে হাত ধুতে হবে। সাবান পানি দিয়ে হাত কিংবা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে আমাদের হাত পরিষ্কার করতে হবে। এখন এই হাতটা আমরা কখন কখন ধুবো এটা আমাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে। আমরা বাইরে থেকে এসে অবশ্যই সাবান দিয়ে হাত ধুবো। আমরা কিছু খাবার আগে অবশ্যই হাত ধুবো। কিছু রান্না করতে যাওয়ার আগে, কোনো খাবার তৈরি করতে যাওয়ার আগে অবশ্যই সাবান দিয়ে হাত পরিষ্কার করতে হবে। খাবার আগে এবং খাবার পরে হাত ধুতে হবে। টয়লেট থেকে আসার পরে অবশ্যই হাত ধুতে হবে। তাহলে এই নিয়মগুলো আমাদেরকে মেনে চলতে হবে। স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহার করতে হবে। স্বাস্থ্যসম্মত এবং নিরাপদ টয়লেট ব্যবহার করতে হবে। আমরা যদি দেখা যাচ্ছে অনেক সময় খোলা টয়লেট ব্যবহার করা হয় গ্রামের দিকে এবং সেই টয়লেটটা খোলা থাকে, সেখান থেকে জীবাণু বা গন্ধ খুব সহজেই আমাদের শরীরে প্রবেশ করে, আমাদের আবহাওয়াটাকে দূষিত করে। হ্যাঁ, তারপরে সেখান থেকে কিন্তু আমরা অসুস্থ হয়ে যাই। এই জন্য আমাদেরকে স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহার করতে হবে। নিরাপদ পানি পান করতে হবে। নিরাপদ পানির অপর নাম জীবন। দূষিত পানির অপর নাম কিন্তু জীবন, দূষিত পানির অপর নাম মরণ। তাহলে আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে আমরা যে পানিটা পান করছি সেই পানিটা নিরাপদ কিনা। আমাদের পানিটা অবশ্যই নিরাপদ হতে হবে, জীবাণুমুক্ত হতে হবে। দেখা যাচ্ছে অনেক সময় পানিতে আয়রন থাকতে পারে, পানিতে জীবাণু থাকতে পারে। সেক্ষেত্রে আমাদেরকে জীবাণুনাশক ক্যাপসুল কিংবা সাহায্যে পানিটাকে কি করতে হবে? ফুটিয়ে সেই পানিটাকে বিশুদ্ধ করে নিতে হবে। তারপর সেই পানিটা পান করতে হবে। তাছাড়া দূষিত পানি পান করা যাবে না, কারণ দূষিত পানির সাথে রোগ জীবাণু আমাদের শরীরে প্রবেশ করতে পারে। এবার আমরা শক্তি নিয়ে আলোচনা করব। আসলে শক্তিটা কি? আমরা ক্লাসে জেনেছিলাম যে শক্তি কাকে বলে। শক্তি হচ্ছে কাজ করার সামর্থ্য, তাই না? আমাদের কাজ করার জন্য কি দরকার? সামর্থ্য দরকার। এই যে কাজ করার জন্য যে সামর্থ্য, অর্থাৎ বল প্রয়োগ করে বা কোনো কিছু এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমরা যে সেই শক্তিটা, মানে সেই যে সামর্থ্যটা আমাদের প্রয়োজন হয়, এটাকে আমরা শক্তি বলে থাকি। শক্তি কিন্তু ওজন নেই, শক্তির ওজন নেই, শক্তির জায়গা দখল করে না বা বল প্রয়োগ করে না। এদেরকে আমরা দেখতেও পাই না। শক্তিকে আমরা দেখতে পাই, শক্তি আমরা দেখতেও পাই না। এটা হচ্ছে শুধুমাত্র ইন্দ্রিয়ের মাধ্যমে অনুভব করতে হয়। শক্তিকে আমরা ইন্দ্রিয়ের মাধ্যমে অনুভব করতে পারি। আমরা যে বিভিন্ন কাজ করে থাকি, সকল কাজেই কিন্তু আমরা শক্তি ব্যবহার করে থাকি। যেমন দেখো, রান্নার সময় আমরা কি করছি? তাপ শক্তি ব্যবহার করছি। রেডিওতে যখন খবর শুনছি বা গান শুনছি, তখনও কিন্তু আমাদের শক্তির প্রয়োজন হচ্ছে। রান্নার সময় কি করে শক্তি প্রয়োগ করছি? দেখো, রান্নার জন্য আমাদের আগুন দরকার, তাপ দরকার, তাই না? এই তাপ কিন্তু এক প্রকার শক্তি। আবার রেডিওতে খবর, গান শুনছি, এটা কিন্তু বিদ্যুৎ শক্তিকে কাজে লাগিয়ে আমরা এটা শুনতে পাচ্ছি। তাহলে এটাও এক ধরনের শক্তি। আমাদের জীবনে শক্তি সাধারণত বিভিন্ন প্রকার হয়ে থাকে। যেমন আলো, বিদ্যুৎ, তাপ, চুম্বক, এগুলো হচ্ছে শক্তি। আমরা আমাদের সকল কাজে বিভিন্ন ধরনের শক্তি ব্যবহার করি। এই শক্তি কি কি কাজে ব্যবহার করি? দেখো, আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্নভাবে যেমন শক্তি ব্যবহার হয়, যেমন খাদ্য তৈরিতে হতে পারে, তারপরে আমাদের চলাচলের কাজে শক্তি ব্যবহার হয়। রাত্রে যে আমরা পড়াশোনা করি, পড়াশোনার সময় আমরা আলো, বিদ্যুৎ শক্তি ব্যবহার করি। তারপরে টেলিভিশন বা বৈদ্যুতিক পাখা, কম্পিউটার চালাতে আমরা বিদ্যুৎ শক্তি ব্যবহার করছি। রান্নার সময় তাপ শক্তি ব্যবহার করছি। এগুলো হচ্ছে শক্তির ব্যবহার। আলো যে এক প্রকার শক্তি, এটা আমরা কিভাবে বুঝতে পারি? আলো যে এক প্রকার শক্তি আমরা এভাবে বুঝতে পারি, কারণ আলোর শক্তির সাহায্যে আমরা কি করতে পারি? দেখতে পারি, তাই না? আলো যদি না থাকে, চারিদিকে অন্ধকার থাকলে আমরা দেখতে পাই না। তাহলে এই আলোর শক্তির সাহায্যে আমরা দেখতে পাই। ঘর আলোকিত করার জন্য আমরা আলো ব্যবহার করছি। আলোকিত করার জন্য আমরা কি কি ব্যবহার করি? দেখো, আগুন থেকে আমরা আলো পেয়ে থাকি, মোমবাতি জ্বালিয়ে আলো পেয়ে থাকি, সূর্য থেকেও আমরা আলো পেয়ে থাকি। তবে সূর্য কিন্তু হচ্ছে আলোর প্রধান উৎস, কারণ সূর্য থেকেই কিন্তু আমরা প্রধানত শক্তি পেয়ে থাকি। আর এই শক্তি কাজে লাগিয়ে উদ্ভিদ কি করে? উদ্ভিদ নিজের খাদ্য তৈরি করে। অর্থাৎ উদ্ভিদের খাদ্য তৈরি করার জন্য সূর্যের আলো প্রয়োজন। সূর্যের আলো ছাড়া উদ্ভিদ খাদ্য তৈরি করতে পারে না। আবার সূর্যের আলো ছাড়া কিন্তু উদ্ভিদ জন্মাতেও পারে না। বিদ্যুৎ শক্তি, বিভিন্ন যন্ত্রপাতি চালাতে আমরা বিদ্যুৎ ব্যবহার করি। বৈদ্যুতিক লাইন বা ব্যাটারি থেকে আমরা বিদ্যুৎ পাই। আমরা বিদ্যুতের সাহায্যে কি কি চালাই বলতো? বিদ্যুতের সাহায্যে আমরা বৈদ্যুতিক বাতি চালাই, টেলিভিশন চালাই, তারপরে ফ্যান চালাই, রেফ্রিজারেটর, কম্পিউটার, এগুলো সবই কিন্তু আমরা বিদ্যুতের সাহায্যে চালাই।
আর কি করতে পারি, এছাড়াও আমরা হচ্ছে খেলনা গাড়ি কিংবা রেডিও এগুলো চালাতেও কিন্তু বিদ্যুৎ ব্যবহার করি। খেলনা গাড়িতে আমরা যে হচ্ছে ব্যাটারিগুলো ব্যবহার করি কিংবা চার্জার ব্যাটারি ব্যবহার করি, সেটা চার্জ প্রথমে বিদ্যুতের সাহায্যে চার্জ দেওয়া হয়, তারপর ওইটা হচ্ছে ওই বিদ্যুতের ওই চার্জের সাহায্যে সেই খেলনা গাড়িগুলো চলে। তাহলে এটাও বিদ্যুতের সাহায্যে চলছে। তাপশক্তি, তাপশক্তি কি করে, তাপশক্তি জিনিসকে গরম রাখে। খাবার রান্না করতে তাপশক্তির প্রয়োজন হয়, কাপড় শুকাতে তাপশক্তির প্রয়োজন হয়। আমরা শীতকালে দেখতে পাই তখন কিন্তু সূর্যের তাপ অনেক কম থাকে, ফলে কিন্তু কাপড় শুকাতে অনেক দেরি হয়। তাহলে এই তাপশক্তি কি করে, কাপড় শুকাতে সাহায্য করে। এছাড়া আর কি করে তাপশক্তি, নিজেদেরকে গরম রাখতে সাহায্য করে। আমরা শীতকালে যখন খুব ঠান্ডা লাগে তখন আমরা কি নিজেরা হচ্ছে খুব ঠান্ডা যখন অনুভব করি, তখন আমরা হাতের তালে বসে বসে তাপ তৈরি করি, সেখান থেকে সেভাবে আমরা গরম হই। আবার অনেক সময় দেখা যাচ্ছে আমরা কি করি, ঘরের মধ্যে কাঠ কয়লা হচ্ছে জ্বালিয়ে কিংবা গ্যাস জ্বালিয়ে রেখে সেখান থেকে তাপ নিয়ে আমরা হচ্ছে ঘর গরম করে থাকি। তাহলে তাপশক্তি আমাদেরকে গরম রাখতেও সাহায্য করে। আর তাপশক্তির সবচেয়ে বড় এবং শক্তিশালী উৎস হচ্ছে সূর্য। সূর্য সবসময় কি করছে, পৃথিবীতে তাপ বিকিরণ করছে এবং তাপ বিকিরণের ফলে এই পৃথিবীকে গরম রাখতে সাহায্য করছে। শক্তি, এই যে বিভিন্ন ধরনের শক্তির উৎস রয়েছে, এই শক্তিগুলো কি করে, শক্তি সাধারণত 4টা কাজ করতে পারে। এক হচ্ছে শক্তি কি করতে পারে, কোনো জিনিসের স্থান পরিবর্তন করতে পারে। শক্তির মাধ্যমে আমরা একটি জিনিসকে এক স্থান থেকে অন্য স্থানে পরিবর্তন করতে পারি। আর কি করতে পারি, শক্তি শব্দ সৃষ্টি করতে পারে, শক্তি আলো সৃষ্টি করতে পারে এবং তাপ সৃষ্টি করতে পারে। এগুলো হচ্ছে শক্তির প্রধান কাজ। কোনো কিছুর স্থান পরিবর্তন কিভাবে হয়, দেখো, শক্তি যদি একটা স্থির বস্তু থাকে তাহলে স্থির বস্তুকে আমরা শক্তির সাহায্যে গতিশীল করতে পারি। কেমন করে, যেমন একটা ফ্যান কিন্তু স্থির অবস্থায় আছে, আমরা এখনই এটাতে যদি বিদ্যুৎ প্রবাহিত করি তাহলে কি হবে, এই ফ্যানটা গতিশীল অবস্থায় ঘূর্ণায়মান হবে। তাহলে এই যে স্থির বস্তুকে গতিশীল করতে হচ্ছে, অর্থাৎ কোনো কিছুর স্থান পরিবর্তন করতে শক্তির হচ্ছে ব্যবহার করা হয়। আর কি করা হয়, একটা গাড়ি স্থির অবস্থায় আছে, যখন সেখানে যন্ত্র চালনা মানে যখন সেখানে ব্যাটারি চালনা করা হয় কিংবা স্টার্ট দেওয়া হয়, তারপরে কিন্তু সেটা হচ্ছে চলমান হয়। তাহলে এটা স্থির অবস্থা থেকে চলমান অবস্থায় নিয়ে আসতে শক্তি সাহায্য করে। এছাড়া আমরা দেখতে পাই যে তাপশক্তি কোনো জিনিসকে নড়াতেও পারে। পানিতে উত্তাপ দিলে কি হয়, আমরা জানি যে পানিতে উত্তাপ দিলে বাষ্প তৈরি হয়। এই যে বাষ্পের শক্তি ব্যবহার করে কি হয়, ট্রেন এবং জাহাজ চলে। তাহলে বাষ্পের সাহায্যে কি চলে, ট্রেন ও জাহাজ চলে বাষ্পের শক্তি ব্যবহার করে। অর্থাৎ বাষ্পের শক্তি ব্যবহার করে হচ্ছে শক্তির মাধ্যমে আমরা কি করছি, কোনো কিছু এক স্থান থেকে আরেক স্থানে পরিবর্তন করছি। আলো সৃষ্টি, শক্তি আলো সৃষ্টি করতে পারে। বৈদ্যুতিক বাতির মাধ্যমে আমরা আলো পাচ্ছি, টর্চ ব্যবহার করে আমরা আলো পাচ্ছি। এছাড়া তাপ শক্তি যেটা অর্থাৎ আগুন, সেটাও কিন্তু আলো সৃষ্টি করতে পারে। তাপ শক্তি অর্থাৎ আগুন এবং মোমবাতি এগুলোর সাহায্যেও আলো সৃষ্টি হয়ে থাকে। টেলিভিশনও আলো ছড়ায়। টেলিভিশনের মাধ্যমে কিন্তু টেলিভিশনের সাহায্যে আমরা কি করি, ছবি দেখি, কথা শুনি, গান শুনি, তাই না? কিন্তু টেলিভিশন আবার কিন্তু আলো ছড়ায় বলে আমরা এর পর্দায় ছবি দেখতে পাই। অর্থাৎ টেলিভিশনও আলো সৃষ্টি করে থাকে। তাপশক্তি আলো সৃষ্টি করে। তাপশক্তি কিভাবে আলো সৃষ্টি করে, দেখো, আগুন, মোমবাতি কিংবা সূর্যের আলো যেটাই বলি না কেন, এখানে সব থেকে আমরা কি পাচ্ছি, তাপও পাচ্ছি, আলো পাচ্ছি। আমরা জানি সূর্য থেকে আলো পাই, শুধু আলো পাই, সূর্য থেকে আমরা আলোও পাই, তাপও পাই। আগুন থেকেও ঠিক তাই, আমরা আগুন থেকে আলো পাই এবং সেখান থেকে তাপ পাই, সেই তাপ দিয়ে রান্না করা হয়। শক্তি যে তাপ সৃষ্টি করতে পারে আমরা হচ্ছে একটা পরীক্ষার মাধ্যমে সেটা বুঝতে পারবো। দেখবা যে আমাদের ঘরে যে হচ্ছে বৈদ্যুতিক বাল্বগুলো জ্বলে, কিছুক্ষণ পরে আমরা বাল্বের কাছে যদি হাত নিয়ে যাই তাহলে আমরা কি অনুভব করি, তাপ অনুভব করি। কারণ হচ্ছে ওটা জ্বলতে জ্বলতে ওখানে তাপ সৃষ্টি হয়, তাই না? আমরা পাশে নিয়ে গেলে আমরা গরম অনুভব করি। এর থেকে আমরা বুঝতে পারি যে বৈদ্যুতিক বাল্ব এবং মোমবাতির কাছে হাত নিয়ে গেলেও আমরা গরম অনুভব করি। তার মানে বৈদ্যুতিক বাল্ব এবং মোমবাতি উভয়ই আলো সৃষ্টি করে, তাপও সৃষ্টি করে। এছাড়া আমরা দেখতে পাই যেটা
হচ্ছে আমরা কাপড় ইস্ত্রি করে থাকি, যে আমরা এটাকে আয়রন মেশিন বলতে পারি কিংবা ইস্ত্রি মেশিনও বলা হয়ে থাকে। এটা কাপড় ইস্ত্রি করার কাজে অর্থাৎ কাপড়কে শার্ট করার কাজে সাহায্য করে। এখানে কি করা হয়, বিদ্যুৎ প্রবাহের মাধ্যমে এটা গরম হয় এবং সেই গরমের ফলে তাপের ফলে কাপড় কিন্তু কুচকানো কাপড় সহজেই শার্ট করা যায়। এবার আমরা জনসংখ্যা নিয়ে আলোচনা করব। জনসংখ্যা বলতে কি বুঝি বা জনসংখ্যা কাকে বলে? আমরা জানি যে কোনো এলাকায় বসবাসরত লোকজনের সংখ্যাই হচ্ছে ওই এলাকার জনসংখ্যা, অর্থাৎ একটা এলাকায় কতজন নারী, কতজন পুরুষ এবং কতজন শিশু বাস করে তার মোট জনসংখ্যাকে একত্রে ওই এলাকার জনসংখ্যা বলতে পারি আমরা। 2011 সালের হিসাব অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা হচ্ছে প্রায় 15 কোটি। বেঁচে থাকার জন্য মানুষের খাদ্যের প্রয়োজন। খাদ্য ছাড়া আরো কিছু মৌলিক অধিকার রয়েছে, যেমন বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এগুলোর প্রয়োজন রয়েছে। আর এই যে হচ্ছে যখন আমাদের দেশের বা কোনো দেশের জনসংখ্যা বৃদ্ধি পেতে থাকে, তখন এই চাহিদাগুলো কিন্তু প্রতিনিয়ত বৃদ্ধি পেতে থাকে এবং এই চাহিদা মেটানোর জন্য বা এই প্রয়োজনগুলো মেটানোর জন্য আমরা কি করি, পরোক্ষভাবে বা প্রত্যক্ষভাবে প্রাকৃতিক সম্পদের ক্ষয়ক্ষতি করে থাকি। আচ্ছা, প্রথমে আমরা এই যে মৌলিক চাহিদাগুলো আমাদের কিভাবে প্রভাব ফেলে আমাদের জনজীবনে সেটা সম্পর্কে জানবো। প্রথমে দেখো খাদ্য। জনসংখ্যা যখন বাড়ে তখন সেটা কি হয়, জনসংখ্যা বাড়লে তার জন্য অধিক খাদ্যের প্রয়োজন হয়। আর জনসংখ্যা বাড়তে থাকায় দেখা যাচ্ছে যে পৃথিবীর অনেক দেশে খাদ্যের অভাব দেখা যায়। কেন খাদ্যের অভাব দেখা যায়? দেখা যাচ্ছে হয়তো আমার 15 কোটি মানুষের খাদ্য সরবরাহ করা আছে, এখানে যদি 20 কোটি জনগণ হয়, তাহলে আমি কি এই 5 কোটি অতিরিক্ত জনগণকে এই খাদ্যটা কি করবো, এই 15 কোটি খাদ্যকে ভাগ করে তাদের মাঝে কন্ট্রোল করবো। তখন দেখা যাবে কি একজনের ভাগের যতটুকু প্রয়োজন ছিল তার থেকে সে কম পাবে, অর্থাৎ যতটুকু প্রয়োজন তার থেকে সে পরিমাণে কম পাচ্ছে। ফলে কি হচ্ছে, তার যে খাদ্যের চাহিদা সেটা পূরণ হচ্ছে না, ফলে ঘাটতি দেখা যাচ্ছে। বস্ত্র। একটা ফ্যামিলিতে হয়তো দেখা যাচ্ছে 5 জন মানুষ, আর একটা ফ্যামিলিতে 10 জন মানুষ। এখন দুইজনের বাবার যদি আর্থিক আয় অর্থাৎ মাসিক আয় একই হয়ে থাকে, তবে কি হবে, 5 জনের সংসার চালানোর জন্য তাকেও যে পরিমাণ খরচ দেওয়া হয় 10 জনের জন্য দেওয়া হয়। তাহলে এই 5 জনের জন্য যতটা খরচ হবে 10 জনের জন্য কি ততটা খরচ হবে? তার থেকে অবশ্যই বেশি খরচ হবে। তাহলে আমরা কি বুঝলাম, যে যখন আমাদের জনসংখ্যা বৃদ্ধি পাবে তখন আমাদের যে বস্ত্রের প্রয়োজন সেটাও চাহিদা অনুযায়ী ভাগ হয়ে যাবে। হ্যাঁ, একজনের যতটুকু প্রয়োজন সবার প্রয়োজন মেটাতে গিয়ে কিন্তু যতটুকু প্রয়োজন ততটুকু আমরা পাবো না, ফলে সেখানে ঘাটতি দেখা যাবে। বাসস্থান। আমাদের বসবাসের জন্য, অর্থাৎ শুধু একটা পরিবারের না, প্রত্যেকটা মানুষেরই বসবাসের জন্য খাদ্য যেমন প্রয়োজন, খাদ্যের পাশাপাশি বসবাসের জায়গাও প্রয়োজন। বসবাসের জন্য প্রত্যেকের কি দরকার, বাড়ি দরকার, তাই না? কিন্তু পরিবারে যখন সদস্য সংখ্যা বেড়ে যাচ্ছে তখন ঘুমাবার জায়গাটা নিয়েও সমস্যা দেখা যাচ্ছে। পরিবারে যখন অনেক সদস্য হচ্ছে তখন কি হচ্ছে, দেখো আমাদের একসাথে একটা বাসায় যখন 8 জন 10 জন সদস্য, রুমের সংখ্যা কম, তখন আমাদেরকে একটা রুমে গাদাগাদি করে ঘুমাতে হচ্ছে। একটা রুমে দেখা যাচ্ছে 5 জন 6 জন করে ঘুমাতে হচ্ছে, কারণ আমাদের জায়গার অভাব দেখা যাচ্ছে। আর এই যে একসাথে বসবাসের ফলে কিন্তু আমাদের রোগ হওয়ার সম্ভাবনাটা বেড়ে যাচ্ছে, কারণ একজনের কাছ থেকে জীবাণু আরেকজনের কাছে খুব সহজেই চলে যাচ্ছে এবং এর ফলে রোগ হওয়ার সম্ভাবনাটাও বেড়ে যাচ্ছে। শিক্ষা। পরিবারের সদস্য বাড়লে লেখাপড়া করার জায়গা নিয়ে যেমন সমস্যা দেখা দেয়, তেমনি শিক্ষা ক্ষেত্রেও এটার প্রভাব ফেলে। একটা শ্রেণীকক্ষে যখন 30-35 জন বাচ্চা হবে তখন তাদেরকে বসানো, তাদের শিক্ষাদান পদ্ধতি, তার সবকিছু কিন্তু আমাদের জন্য খুব সহজ হয়। কিন্তু যখন একটা ক্লাসের ছাত্রছাত্রীর সংখ্যা অনেক বেশি হয় তখন কি হবে, একদিকে তাদের বসার জায়গার সমস্যা হয়, অন্যদিকে তাদের বুঝতে সমস্যা হয়, কথা শুনতে সমস্যা হয় এবং প্রত্যেকটা বাচ্চাকে একইভাবে সমানভাবে খেয়াল করা এটাও কিন্তু টিচারের পক্ষে তখন দুঃসাধ্য হয়ে যায়। চিকিৎসার উপরও কিন্তু জনসংখ্যার প্রভাব যথেষ্ট রয়েছে, কারণ একটা ডাক্তার একদিনে যখন 20টা রোগী দেখবে তখন কিন্তু সে সময় নিয়ে এবং সবার কথা শুনে ভালোভাবে শুনে তার চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করতে পারবে। কিন্তু ওই সময়ের মধ্যে যখন তাকে অনেকগুলো অর্থাৎ 20টা জায়গায় 50টা রোগী দেখতে বলা হলো, তখন সে কি করবে, ওই সময় শেষ করার জন্য সে কিন্তু অল্প অল্প করে শুনছে, পুরোপুরি না শুনে তাকে একটা ট্রিটমেন্ট দিয়ে দিচ্ছে। এতে করে কিন্তু আর
আরো হচ্ছে অনেক সময় অসুস্থতা হওয়ার সম্ভাবনা বেড়ে যাচ্ছে। আবার আমাদের দেশে যে হসপিটালগুলো রয়েছে সেখানেও দেখা যাচ্ছে যে সিট ক্যাপাসিটি অনেক কম হয়ে গেছে, কিন্তু অনেক বেশি মানুষ যখন একসাথে অসুস্থ হচ্ছে সেখানে গিয়ে থাকার জায়গা অর্থাৎ চিকিৎসা নেওয়ার জন্য তাদের যে সুযোগটুকু প্রয়োজন সেটুকু তারা পাচ্ছে না, সেখান থেকে তারা বঞ্চিত হচ্ছে। প্রাকৃতিক পরিবেশের উপর জনসংখ্যা বৃদ্ধির প্রভাব। প্রাকৃতিক পরিবেশের উপর জনসংখ্যা বৃদ্ধি কিভাবে প্রভাব ফেলে? মানুষের খাদ্যের হচ্ছে বেঁচে থাকার জন্য খাদ্য, বস্ত্র বা হচ্ছে পানি এগুলোর দরকার, এছাড়াও আরো কি প্রয়োজন আছে, এছাড়াও পরিবহন দরকার, তারা হচ্ছে তাদের জন্য কর্মসংস্থান প্রয়োজন, তাদের হচ্ছে কর্মসংস্থানে যাবার জন্য পরিবহন ব্যবস্থা দরকার, তাই না? দেখা যাচ্ছে এক এক জায়গায় সে যাবে বা বাসা থেকে বের হওয়ার পরে একটা দেখা যাচ্ছে মানুষ অনেক বেশি হয়ে যাচ্ছে, জনসংখ্যা অনেক বেশি হয়ে যাচ্ছে, সেই তুলনায় যানবাহন অনেক কম হয়ে যাচ্ছে। তখন তারা কি করছে? তারা নিজেদের ঝুঁকি নিয়ে, নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে হয়তো সেই ট্রেনে, সেই বাসে কিংবা লঞ্চে করে হচ্ছে সেখানে যাওয়ার চেষ্টা করছে, এবং যেতে গিয়ে যেটা হচ্ছে অধিক জনসংখ্যার ফলে সেই যানবাহনে অ্যাক্সিডেন্ট দেখা যাচ্ছে, লঞ্চ ডুবি হচ্ছে। এবং শুধু তাই না, অনেক সময় দেখা যাচ্ছে যে অ্যাক্সিডেন্ট তো হচ্ছেই, অ্যাক্সিডেন্টের পাশাপাশি আরো যেটা হচ্ছে তারা নির্দিষ্ট সময়ে সঠিক জায়গায় পৌঁছাতে পারছে না। আমার যাওয়ার দরকার রয়েছে অফিস টাইমে, আমি হচ্ছে আমার যানবাহন খুঁজে পাচ্ছি না, তখন কি হচ্ছে? আমি নির্দিষ্ট সময় সেখানে পৌঁছাতে পারছি না। তারপরে একটা রোগী অসুস্থ, তাকে সঠিক সময়ে আমি কি করতে পারছি না, তাকে হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে অর্থাৎ হসপিটালে পৌঁছিয়ে দিতে পারছি না। এগুলো কিন্তু বিভিন্ন ধরনের এইভাবে পরিবেশের উপর প্রভাব ফেলতে পারে। আর কি প্রভাব পড়তে পারে প্রাকৃতিক পরিবেশের উপর? আমরা জানি যে আমরা প্রাকৃতিক পরিবেশ থেকে প্রাকৃতিক সম্পদ আহরণ করি। এই যে প্রাকৃতিক পরিবেশ থেকে আমরা উদ্ভিদ ও প্রাণী পাই। আমরা হচ্ছে উদ্ভিদ, আমরা সাধারণত খাদ্য পাই কোথা থেকে বলো? উদ্ভিদ ও প্রাণী থেকে, তাই না? এই যে উদ্ভিদ ও প্রাণী থেকে খাদ্য পাই, এই খাদ্যগুলো এই উদ্ভিদ ও প্রাণী কোথায় থাকে? এটা প্রাকৃতিক পরিবেশের একটা অংশ, প্রাকৃতিক সম্পদের একটা অংশ। এখন আমরা আমাদের নিজেদের প্রয়োজন মেটানোর জন্য কি করছি? এই উদ্ভিদগুলো, এই গাছগুলোকে প্রতিনিয়ত কেটে ফেলছি, প্রতিনিয়ত গাছ কেটে আমাদের থাকার জন্য জায়গা তৈরি করছি, বাড়ি তৈরি করছি, এর ফলে গাছ কমে যাচ্ছে। এইভাবে গাছ কমতে কমতে কি হচ্ছে? পরিবেশের ভারসাম্য কিন্তু আর রক্ষা পাচ্ছে না, পরিবেশে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে এবং আমরা সঠিক পরিমাণে অক্সিজেন পাচ্ছি না। তাহলে এই আমাদের এই অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের সমতা রক্ষার জন্য আমাদেরকে কি করতে হবে? গাছ কাটা বন্ধ করতে হবে এবং আরো অধিক পরিমাণে গাছ লাগাতে হবে। আবার যেটা হচ্ছে, আমরা গাছকে যখন বন উজাড় করে ফেলছি, বনে যে প্রাণীগুলো থাকে, পশুগুলো থাকে, তারা কিন্তু তাদের থাকার জায়গা হারাচ্ছে, ফলে তারা তাদের থাকার জায়গা হারাচ্ছে বলে এরা কিন্তু আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। এছাড়া আমরা আর কি দেখতে পাই? দেখো, আমরা যে উদ্ভিদ ও প্রাণী থেকে খাদ্য পাচ্ছি, এছাড়া পানি পাই কোথা থেকে? আমরা পানি পাই বৃষ্টি ও নদী থেকে, পুকুর থেকে, জলাশয় থেকে। এখন আমাদের নিজেদের প্রয়োজনে পুকুর জলাশয়গুলো ভরাট করে ফেলছি। পুকুর জলাশয় যখন ভরাট করে ফেলছি, তখন কিন্তু আমাদের প্রয়োজনীয় মাছ কিংবা হচ্ছে যে সকল প্রাণীগুলো পুকুরে বসবাস করে সেগুলো আস্তে আস্তে হারিয়ে ফেলছি। এছাড়া ঘর বাড়ি ও দালান তৈরি করতে কিন্তু কি প্রয়োজন হয়? মাটি, কাঠ, পাথর, ইট, সিমেন্ট, বালি এগুলো তৈরি হয়। এখন এই ঘর বাড়ি দালান তৈরি করার জন্য আমরা অনেক সময় যেগুলো মাটির বাড়ি, সেখানে আমরা কি করি? গাছ কেটে হচ্ছে, তারপরে ছন দিয়ে উপরে হচ্ছে গাছ কেটে কাঠ দিয়ে সেখানে বাড়ি তৈরি করি। এখন আমাদের প্রয়োজনীয় এই যে বাড়ি ঘর তৈরি করতে গিয়েও আমরা হচ্ছে অনেক গাছ কেটে ফেলছি। এছাড়া যেটা করছি, আমরা আমাদের জ্বালানি কাঠের জন্য গাছ কাটছি। এভাবে প্রতিনিয়ত আমরা প্রাকৃতিক পরিবেশ ধ্বংস করছি। আমরা যে বস্ত্র ব্যবহার করি, এই বস্ত্র কোথা থেকে পাই? এই বস্ত্র কিন্তু আমরা পাট এবং তুলা থেকে পাই, তাই না? এই বস্ত্র পাট এবং তুলা থেকে পাই, অর্থাৎ এটা উদ্ভিদ থেকে পাই। আর এই যে প্রাণীর চামড়া, বিভিন্ন ধরনের প্রাণী রয়েছে, প্রাণীর চামড়া থেকে আমরা জুতা পাই, ব্যাগ, বেল্ট ইত্যাদি তৈরি করা হয়। অর্থাৎ আমরা বিভিন্ন কাজেই উদ্ভিদ এবং প্রাণীর উপর নির্ভরশীল। কিন্তু যখন জনসংখ্যা প্রতিনিয়ত বাড়ছে, আমাদের প্রাকৃতিক সম্পদের প্রয়োজন বেড়ে যাচ্ছে, আর এই বাড়তি প্রয়োজন মেটানোর জন্য আমরা কি করছি? প্রাকৃতিক পরিবেশ ধ্বংস করছি। গাছ কেটে ফেলে বাড়ি তৈরি করছি, গাছ কেটে ফেলে হচ্ছে বিভিন্ন গৃহ নির্মাণের উপকরণ তৈরি করছি, বিভিন্ন হচ্ছে আমাদের হচ্ছে আসবাবপত্র তৈরি করছি, বিভিন্ন কলকারখানায় আমরা হচ্ছে সেটাকে জ্বালানি কাঠ হিসেবে ব্যবহার করছি। এইভাবে প্রতিনিয়ত আমরা প্রাকৃতিক পরিবেশকে ধ্বংস করে যাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমাদের এখানে পুরো সার্বিক আলোচনার উপরে এখানে কিছু প্রশ্ন আছে। আমি জানি তোমরা এই প্রশ্নের আনসারগুলো সবাই দিতে পারবে। তারপর আমরা একটু চেষ্টা করি। রোগ প্রতিরোধের সবচেয়ে ভালো উপায় কি? রোগ প্রতিরোধের সবচেয়ে ভালো উপায় হচ্ছে রোগ জীবাণু ছড়ানো বন্ধ করা। বৈদ্যুতিক বাতি কি করে? বৈদ্যুতিক বাতি আলো ছড়ায়, তাই না? বৈদ্যুতিক বাতি আলো তাপ সৃষ্টি করে। মানুষ ছাড়াও অন্যান্য কি কি প্রাণী রোগ জীবাণু ছড়ায়? মানুষ ছাড়াও অন্যান্য প্রাণী যেমন মশা, মাছি এবং বিভিন্ন প্রাণী রোগ জীবাণু ছড়ায়।
পৃথিবীর স্থল জল ও বায়ুকে গরম রাখে। পৃথিবীর স্থল জল ও বায়ু গরম রাখে সূর্য। ঘর বাড়ি ও দালান তৈরিতে কি কি ব্যবহার করা হয়? ঘর বাড়ি ও দালান তৈরিতে হচ্ছে আমরা জানি যে ইট, সিমেন্ট, পাথর, বিভিন্ন ধরনের কাঠ, হ্যাঁ, এগুলো ব্যবহার করা হয়। রোগ প্রতিরোধের সবচেয়ে ভালো উপায় কি? শক্তি কাকে বলে? কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। দেহ সুস্থ রাখার জন্য আমরা কি করব? দেহ সুস্থ রাখার জন্য আমরা কি করব? আমাদের ত্বকের এবং শরীরের বিভিন্ন অঙ্গের কি করব? হচ্ছে যত্ন নিব। কিসের শক্তি ব্যবহার করে ট্রেন ও জাহাজ চলে? বাষ্পের শক্তি ব্যবহার করে ট্রেন ও জাহাজ চলে। প্রাকৃতিক পরিবেশ প্রধানত কে ধ্বংস করে? প্রাকৃতিক পরিবেশ প্রধানত মানুষ ধ্বংস করে। সুস্থ থাকার ভালো অভ্যাসগুলো কি কি? সুস্থ থাকার ভালো অভ্যাসগুলো হচ্ছে সঠিক সময়ে খাওয়া, তারপরে নিয়মিত বিশ্রাম নেওয়া, তারপরে পরিমিত ব্যায়াম করা, এগুলো হচ্ছে সুস্থ থাকার ভালো অভ্যাস। কোন প্রধান উৎস থেকে আমরা আলো পাই? প্রধান উৎস সূর্য। সূর্য থেকে আমরা আলো পাই। কখন অবশ্যই হাত ধোয়া প্রয়োজন? খাবার আগে, খাবার পরে, তারপরে রান্না করার আগে, বিভিন্ন, তারপরে টয়লেট থেকে টয়লেট ব্যবহার করে আসার পরে, এগুলোর সময় অবশ্যই হাত ধোয়া প্রয়োজন। বেঁচে থাকার জন্য আমরা খাবার খাই। এই খাবার আমরা কোথা থেকে পাই? এই খাবার আমরা উদ্ভিদ ও প্রাণী থেকে পাই। জনসংখ্যা কি? কোনো এলাকায় বসবাসরত লোকজনের সংখ্যাই হচ্ছে ওই এলাকার জনসংখ্যা। অপরিচ্ছন্ন পরিবেশে থাকলে আমাদের কি কি রোগ হতে পারে? অপরিচ্ছন্ন পরিবেশে থাকলে আমাদের ডায়রিয়া, আমাশয়, চর্মরোগ, বিভিন্ন রোগ হতে পারে। ভাত রান্না করতে আমাদের কোন শক্তির প্রয়োজন? তাপ শক্তির প্রয়োজন। বস্ত্র তৈরিতে কি ব্যবহার হয়? বস্ত্র তৈরিতে পাট ও তুলা ব্যবহার হয়। আমরা কোথা থেকে পানি পাই? আমরা সাধারণত বৃষ্টি ও নদী থেকে পানি পাই। মানুষের বেঁচে থাকার জন্য খাদ্যের পাশাপাশি আর কি কি প্রয়োজন? মানুষের বেঁচে থাকার জন্য খাদ্যের পাশাপাশি বস্ত্র, বাসস্থান ইত্যাদি প্রয়োজন। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, এবার তোমরা একটু খেয়াল করো, আমাদের যে চূড়ান্ত মূল্যায়নটা হবে, এই চূড়ান্ত মূল্যায়নে তোমাদের প্রশ্নের ধারাটা কেমন হবে? চূড়ান্ত মূল্যায়নে তোমাদেরকে সংক্ষেপে উত্তর দেওয়া হবে। সংক্ষেপে উত্তর লিখতে দেওয়া হবে। 10টা প্রশ্ন থাকবে, তোমাদেরকে 10টা অ্যান্সার করতে হবে। তারপরে 2 নম্বরে যেটা থাকবে শূন্যস্থান, শূন্যস্থান পূরণ করতে হবে। 5টা প্রশ্ন থাকবে, যে কোনো 4টা প্রশ্নের অ্যান্সার করতে হবে। 3 নম্বরে বাম অংশের সাথে ডান অংশ মিল করতে হবে। এখানে ডান অংশে, বাম অংশে তোমার 4টা অংশ থাকবে এবং ডান অংশে 6টা অংশ থাকবে। তোমাদেরকে মিল করে প্রশ্ন উত্তরটা লিখতে হবে। আর 4 নম্বর অপশনে গিয়ে যেটা থাকবে বিস্তারিত প্রশ্নের উত্তর, 5টা প্রশ্ন থাকবে, তোমাদেরকে সেখান থেকে 3টা প্রশ্নের আনসার করতে হবে। তোমরা এই যে সার্বিক আলোচনায় যে অধ্যায়গুলো আলোচনা করা হলো, এই অধ্যায়গুলো তোমরা বাসায় খুব ভালো করে পড়বে এবং হচ্ছে সেভাবে তোমরা হচ্ছে চর্চা করবে। আশা করি তোমাদের সবার হচ্ছে চূড়ান্ত মূল্যায়নে যে আমরা এটা নিব, সবার ভালো হবে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমাদের এটাই আজকে শেষ ক্লাস। আগামী বছর তোমাদের ক্লাস, তোমরা সবাই ক্লাস করে উঠে যাবে। তোমাদের ক্লাস করে তোমাদের সাথে আবার নতুন করে নতুন ক্লাসে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।